এই যে আপনার সংযুক্ত আরব আমিরাত ইরানকে অলরেডি $3 বিলিয়ন দিছে যে তোমরা আমাকে হামলা চালাও না, আমরা তোমাকে $3 বিলিয়ন দিলাম, আর যদি তোমরা আরও হামলা না চালাও ভবিষ্যতে আরও $7 বিলিয়ন দিব। এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে একটার পর একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তার মানে চুক্তি করা ছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিকল্প কোনো রাস্তা নাই, যে এত বড় বড় অস্ত্র নিয়ে আমেরিকা ইরানের লোকে পারে নাই। তার মানে অস্ত্রের বাজার শেষ, বিমানের বাজার শেষ ওদের, এখন গাড়ির যে বাজারটা আমেরিকার এই টেসলা সহ অনেক বড় বড় গাড়ির বাজার, সেই বাজারের উপর এখন থাবা বসাইছে হচ্ছে আপনার BYD। আমার মনে হয় নাজমুল ভাই আপনিও বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনাকে শুধু ইরান আমেরিকা নিয়ে প্রশ্ন করতেছি, খোঁচাচ্ছি, আবার অনেক তথ্য পাচ্ছি, তারপর কিছু করার নাই। পৃথিবীর এটা হচ্ছে বাস্তবতা, এখন এটা ইরান এবং আমেরিকা কেন্দ্রিক। এখন কেউ আমেরিকাকে একা কিছু বলতে চায় না, আমেরিকার কথা বলতে গেলে আগে ইরানের কথাই বলে, কারণ অলিখিত একটা পরাশক্তিতে উপনীত হয়ে গেছে ইরান, পাশাপাশি চীন রাশিয়া তো আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্প আসলে এসব কি করতেছে? মানে আমি যদি একটু মানে কমেডি স্টাইলে যদি আপনাকে প্রশ্ন করি, যে একবার আগাচ্ছে একবার পিছাচ্ছে, মানে উনি সব সিদ্ধান্ত দিচ্ছে, মানে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, সরে আসছি, এখন আমরা এটা করব, সব সিদ্ধান্ত উনি দিচ্ছে। আর কিছু মিডিয়া, মানে বড় বড় মিডিয়ায় ওগুলো ফলো করে প্রচার করছে। তো এহেন দৃষ্টিতে আপনার অপিনিয়নটা আসলে কি? আপনার তো অনেকগুলোর প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আমার আপনার কি মনে হয়, মানে ট্রাম্প আসলে কি চাচ্ছে? এটা কি যুদ্ধ নাকি নির্বাচনের জন্য একটা খেলা খেলতেছে নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট? অন্যদিকে আমরা এটাও দেখছি, আমি একটু প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, যে ইরানের ভেতরে অভ্যুত্থান তৈরি করার একটা প্রচেষ্টা চলছিল, সেটাও নিয়ন্ত্রণ করে ফেলছে ইরান। মানে অর্থাৎ ইরান আসলে আমি বুঝতেছি না, আই এম সরি টু সে, যে কাউকে পাত্তা দিচ্ছে না। তার মানে একক, মানে যে অবস্থানে আছে সেই জায়গাতে এখন অবস্থান করছে, ভেতরগত ষড়যন্ত্র মোকাবেলা করতেছে, অস্ত্র তৈরি করতেছে, অস্ত্র ফুটাচ্ছে, আবার শত্রুদের মোকাবেলা করছে, শত্রুদের পরাস্ত করতেছে। আপনি দেখতেছেন হোয়াট হ্যাপেন, মানে কি হচ্ছে আসলে, কি ঘটবে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। প্রথম বিষয় হচ্ছে ইরান আমেরিকাকে চুক্তি করতে বাধ্য করছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটা আপনি আমি মানি আর না মানি, এটাই সত্য, যে অনেকটা বলা চলে যে ঘাড়ে ধরে চুক্তি করানো, অনেকটা ঘাড়ে ধরেই চুক্তি করানো হচ্ছে। জি জি। আর এই চুক্তি করতে আমেরিকা বাধ্য। আপনি বলতে পারেন নাজুল ভাই, আমেরিকার মতো দেশ এই চুক্তি করতে বাধ্য কেন? তারা তো চাইলেই, এখন যেমন যুদ্ধ অফ হয়ে আছে, যার যার মতো করে সরে গেলেই হয়ে যেত, এখানে চুক্তি করাটা বাধ্য কেন? জি। প্রথম বিষয় হচ্ছে চাইলেই তারা সরে যেতে পারবে না। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকার হাতে, তাই ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অরক্ষিত রেখে সে চলে যেতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে ইরান এখন আপনার পরমাণু বোমা বানানোর একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। সে আমেরিকা নীরবে সরে গেলে ইরানও নীরবে পরমাণু বোমা বানিয়ে ফেলবে। তৃতীয় বিষয় হচ্ছে আমেরিকা সন্দেহ করতেছে যে মার্কিন নৌ অবরোধটা উঠাই দিলেই চীন এবং রাশিয়া থেকে, যত ধরনের, উত্তর কোরিয়া থেকে মরণাস্ত্রগুলো আইনা ইরানে জমা করবে, মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল বা অন্যান্য দেশকে সাহায্য করার জন্য, আমেরিকাকে সাহায্য করার জন্য। অর্থাৎ এখন অবরোধের কারণে কিন্তু আপনার চীন, রাশিয়া, উত্তর কোরিয়া কোনো দেশ থেকে কোনো জাহাজ আর ঢুকতে পারতেছে না ইরানে, বাট অবরোধটা সরাই নিলে সেগুলো ঢুকে যেতে পারে। এবং সর্বশেষ যে বিষয়, এই যে হরমুজের টোল বসাবে, এখন তো ইরান একটা চাপে পড়ে আসলে টোল বসাচ্ছে বা বসাচ্ছে না, একটা ইয়ার মধ্যে আছে, একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। আর আমেরিকা নীরবে সরে গেলে ইরান একেবারে এটাকে একতরফাভাবে সব কিছু দখলে নিয়ে নিবে, তাই চাইলেও আমেরিকা নীরবেও সরতে পারতেছে না। এখন আপনি বলতে পারেন যে নাজুল ভাই, আমেরিকা সরতে না পারলে আমেরিকার জন্য চুক্তিটা করা বাধ্যতামূলক কেন? চুক্তিটা করা বাধ্যতামূলক আমি 7 থেকে 8টা পয়েন্ট আপনাকে বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে আমেরিকা এখন সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি আপনার আমেরিকার অর্থনীতিতে এই যুদ্ধকে কেন্দ্র করে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমেরিকার জ্বালানি তেলের মূল্য এখন পুরোপুরি ডাবল হয়ে গেছে, $2 থেকে সেটা $4 বেশি চলে গেছে। তৃতীয় বিষয় হচ্ছে আমেরিকা এখন বিশ্বকাপ চলতেছে। চতুর্থ বিষয় হচ্ছে আপনি জানেন আজকে এবং গতকালকে এবং মাসখানেক আগে ইরান ডিক্লেয়ার দিয়েছিল আমেরিকার যত বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, গুগল, অ্যামাজন, অ্যাপেল, স্টারলিংক, এগুলোর উপর গতকালকের আগের দিন আপনার আবার আরেক নতুনভাবে ঘোষণা করছে যে স্টারলিংকের উপর তারা হামলা করবে, এগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু। তার মানে আমেরিকার ব্যবসায়িক শ্রেণী যারা গতকালকের আগের দিন এই ঘোষণাটা দেওয়ার পর, স্টারলিংকের মালিক আপনি জানেন, স্টারলিংকের মালিকের সম্বন্ধে আপনার ধারণা আছে, নামটা কি জানি, ইলন মাস্ক। ইলন মাস্ক,
সে তো পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার, অর্থাৎ আজকে হয়েছে এটা সে। আর এই ট্রিলিয়নিয়ার হিসাবটা যদি আপনাকে আমি সহজে বুঝাই, বাংলাদেশে এই বছর বাজেট হয়েছে কত? 9,37,000 কোটি টাকা। তার মানে ইলন মাস্কের যে টাকা আছে 124 টাকা করে ডলার দিলে এরকম 14টা বাজেট ইলন মাস্ক একাই দিতে পারে। অর্থাৎ পুরো বাংলাদেশের মানুষকে 14 বছর ইলন মাস্ক বাজেট দিয়ে চালাইতে পারবে, সহজে যদি বুঝেন। মানে ইলন মাস্কের ট্রিলিয়ন হিসাব, বাঁচুক আর না বাঁচুক সেটা পরের হিসাব। মানে এই পরিমাণ টাকা তার আছে, 9,37,000 টাকা করে সে 14টা বাজেট দিতে পারবে। তার মানে সেই ইলন মাস্ক কিন্তু ঘাবড়ায় গেছে যখন ইরান বলে ফেললো যে আমরা এই স্টারলিং সহ যত আপনার মধ্যপ্রাচ্যে বা ইসরায়েলে বড় বড় টেকনো জায়ান্ট কোম্পানিগুলো আছে সেগুলোকে আমরা বৈধ বানাইছি, লক্ষ্যবস্তু বানাইছি। তখন ব্যবসায়ীরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এখন চাপ দিয়ে ধরছে। তার মানে একটার পর একটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু চ্যালেঞ্জ আসতেছে যুদ্ধটা চলার কারণে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসছে কি আপনি জানেন, যে এই যে লাস্ট যে ইসরায়েলে আপনার ক্ষেপণাস্ত্র মারলো আপনার, সেখানে মজার যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, আমেরিকা একটা ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্ট করে নাই। অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা দেখতেছে ইসরায়েলের ভিতর ঢুকতেছে, কিন্তু আমেরিকা যেমন আগে আপনার এগুলোকে ইন্টারসেপ্ট করতো, অর্থাৎ আকাশপথে ধ্বংস করে দিত, এবার আমেরিকা চুপ ছিল। আমেরিকা চুপ ছিল কেন মনে হচ্ছে আপনার কাছে? যে এই ইন্টারসেপ্ট কেন করে নাই আমেরিকা? ইসরায়েল আমেরিকার সবচেয়ে বড় মিত্র না, কিন্তু আমেরিকা ইনটেনশনালি এটা ইন্টারসেপ্ট করে নাই। আমার যেটা ধারণা এই জন্য করে নাই, আমেরিকা চাইলেও এখন ইন্টারসেপ্ট করতে পারবে না। এক হচ্ছে তার অস্ত্র ক্রাইসিস আছে, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য দেশ, যেমন এই যখন সে ইসরায়েলে হামলা করে ইরান, তখন কিন্তু একই সময়ে আপনার কুয়েত, বাহরাইন, জর্ডান 3 জায়গায় হামলা করছে। এখন আমেরিকা তো কুয়েত, বাহরাইন বা জর্ডানের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করে নাই, করছে? করে নাই। তাহলে যদি ইসরায়েলিটা ইন্টারসেপ্ট করে, তখন মধ্যপ্রাচ্যের ওর যারা মিত্র আছে সবাই চাপ দিয়ে ধরবে যে কি ব্যাপার, তুমি শুধু ইসরায়েলেরগুলো ইন্টারসেপ্ট করো আর আমাদেরগুলো ইন্টারসেপ্ট করো না, আমরাও তো তোমার সাথে নিরাপত্তা চুক্তির মধ্যে আছি। তার মানে এখন এই ডোনাল্ড ট্রাম্পের সামনে একটার পর একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তার মানে চুক্তি করা ছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিকল্প কোনো রাস্তা নাই। এবং আপনি বলতে পারেন যে চুক্তি কি তাহলে হচ্ছে না কিনা, আমরা যে বুঝতে পারতেছি যে আগামীকাল চুক্তি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এর আগে এইবার সহ আপনার এই চুক্তিটা 39 বার ডিক্লেয়ার দিল আপনার ডোনাল্ড ট্রাম্প। 2 দিন পর চুক্তি, 1 দিন পর চুক্তি, 3 দিন পর চুক্তি, 7 দিন পর চুক্তি, চুক্তির কাছাকাছি, এই ধরনের শব্দ করে এটা হচ্ছে 39 নম্বর ডিক্লেয়ার যে আগামীকাল চুক্তি হচ্ছে। আমার ধারণা এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, প্রবল। এই জন্য প্রবল, ট্রাম্পের কথায় না, এই কথাটা হচ্ছে আপনার আরাকচি যে ভাষণ দিছে, আরাকচি এই প্রথম বলল যে আমাদের এই চুক্তির আমরা একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা হতে পারে আগামীকাল। এবং সেটা হলে কোথায় হবে জানেন আপনি? সুইজারল্যান্ডের জেনেভায় হবে। এবং সেখানে সাইন করবে হচ্ছে জেডি ভ্যান্স আমেরিকার পক্ষ থেকে, আর ইরানের পক্ষ থেকে হচ্ছে বাগাই গালিবাফ, যে ইরানের যে স্পিকার। তার মানে আগামীকাল যে চুক্তিটা হবে এটা কিন্তু শুধু যুদ্ধবন্ধের চুক্তি। এই দিন থেকে যুদ্ধটা বন্ধ করে তারা আলোচনায় বসবে। তার মানে আগামীকালের চুক্তিটা কিন্তু শুধু যুদ্ধটা বন্ধ করে আলোচনার টেবিলে বসার জন্য পুনরায় একটা চুক্তি হওয়া, এবং সেটা টানা 60 দিন হবে। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই কেন বললেন যে আগামীকাল চুক্তি হওয়ার সম্ভাবনাটা প্রবল? আমার ধারণা ইরান এবং আমেরিকার কথায় সেই জিনিসটা চলে আসছে। আপনি জানেন তাদের 2-3 দিন যাবত যে কথাগুলো লক্ষ্য করেন, তাদের যে নেতৃবৃন্দ যারা চুক্তিতে নেতৃত্ব দিচ্ছে, একজন বলতেছে কি যে ইরান পারমাণবিক বোমা বানাতে আগ্রহী না। ইরানের যা মুখপাত্র সে বলল ইরান পারমাণবিক বোমা বানাতে আগ্রহী না। তার মানে ওই চুক্তিতে হয়তো তারা বলে দিচ্ছে যে আপাতত আমরা পারমাণবিক বোমা বানাবো না, এই জন্যই ট্রাম্প রাজি হয়েছে। আবার তাদেরই আরেকজন বলতেছে হরমুজ রক্ষা করা ইরানের পরিবেশগত অধিকার। আর আগে আমরা কি শুনছি যে হরমুজ হচ্ছে ইরানের আপনার কি সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এবার তারা সার্বভৌমত্বের প্রতীক বলতেছে না, তারা বলতেছে পরিবেশগত অধিকার। এখন আমার ধারণা আমেরিকা ওদেরকে অনুমতি দিয়ে দিছে হরমুজগুলো থেকে তোরা টোল ওঠা, কিন্তু এটার বলবি না যে টোল, বলবা যে পরিবেশগত রক্ষার জন্য এটা আমার প্রয়োজন, এই টাকাটা, এই জন্য আমি এটা উঠাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আরেকটা যে চাপে পড়ছে, মিত্র দেশ যেগুলো ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার, সেটা হচ্ছে আপনার এই বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। তারা বলতেছে আমেরিকাকে যে ভাই তুমি আর কোনোভাবে আর যুদ্ধ বাধায় না ভাই, কারণ যুদ্ধ বাঁধালে তোমার দেশের মানুষগুলো, তোমার দেশে তার ক্ষেপণাস্ত্র মারে না, ক্ষেপণাস্ত্র মারে ভাই আমার দেশে। আর যেহেতু তুমি এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছো না, তোমার কাছে আমার অনুরোধ তুমি আর যুদ্ধ বাধায় না। এবং এই যে লাস্ট যে আমেরিকা 2 দিন আগে বলছিল ডোনাল্ড ট্রাম্প যে আমরা একটা ভয়াবহ হামলা চালাবো ইরানে, এবং আপনি জানেন ওই হামলা চালানোর কথা বলার আগের দিন ইসরায়েলও বলছিল একটা ভয়াবহ হামলা চালাবে। ইসরায়েলের রানওয়েতে বিমান সাজাই ফেলছে, যেটা ইসরায়েলের দৈনিক দ্য ডেইলি ইসরায়েল থেকে আমরা নিউজটা পেয়েছি। রানওয়েতে বিমান মাত্র
ওরা সিগন্যাল দিবে আকাশ উড়ার জন্য, ওই মুহূর্তে ট্রাম্প ফোন দিয়ে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করাইছে। এবং মধ্যপ্রাচ্যের সকল দেশ ইসরায়েলের উপর চাপ দিচ্ছে, আমেরিকার উপর চাপ দিচ্ছে যে ভাই তোমরা ইরানের উপর হামলা করো তোমাদের স্বার্থের জন্য, আর ইরান আমাদের উপরকে তছনছ করে ফেলায়, তাই তোমরা যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে ইরান আর কোনো হামলা করতে পারবে না। তার মানে ইরানের হামলা কিন্তু এখন মধ্যপ্রাচ্যের 7-8টা দেশ মিলে বন্ধ করছে। এবং সেটা আমরা একটা প্রমাণ পেয়েছি। আজকের একটা নিউজ আপনি জানেন, সংযুক্ত আরব আমিরাত গোপনে গোপনে ইরানকে $3 বিলিয়ন দিছে হামলা না করার জন্য, যে ভাই তোমরা আর হামলা করো না, এনো তুমি $3 বিলিয়ন নাও, যেটা আজকে প্রকাশ পাইছে। আমরা আশ্চর্য হয়ে যাই। এবং আরও $7 বিলিয়ন জন্য চুক্তি করছে যে তুমি আমার দেশে হামলা করো না, তোমার আরও $7 বিলিয়ন দিব। তার মানে ওরা হ্যাঁ না, আমেরিকা না, এই যে আপনার সংযুক্ত আরব আমিরাত ইরানকে অলরেডি $3 বিলিয়ন দিছে যে তোমরা আমাকে হামলা চালাও না, আমরা তোমাকে $3 বিলিয়ন দিলাম, আর যদি তোমরা আরও হামলা না চালাও ভবিষ্যতে আরও $7 বিলিয়ন দিব। তার মানে ওরা খুবই ভয় পাচ্ছে। আপনার সহজ হিসাব, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এরা তো বিলাসবহুল দেশ, বিলাসবহুল জাঁকজমকপূর্ণ এদের জীবন। এখন তারা কেন আরেক দেশের যুদ্ধ নিয়ে আমার দেশে, ধরেন আপনার আমার একটা সংসার আছে, এখন আমরা দেখতেছি বাইরে একটা ঝগড়া হইতেছে, কিন্তু ওই ঝগড়ার লোকগুলা আইসা আমাদেরকে ছুরিদা পার মারতেছে, তাহলে আমরা তো এটা মানবো না, কারণ ঝগড়া তো আমার সাথে তার না। যার কারণে এখন সৌদি আরব এবং ওই সংযুক্ত আরব আমিরাত তারা বলতেছে ভাই এই ঝগড়ার পার্ট আমরা কোনোভাবে হব না। এখন আপনি বলতে পারেন যে আমেরিকা তারপরও চাইছিল আবার ইরানে হামলা করতে, এখন সৌদি আরব, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারা বলছে না, তুমি হামলা করো, তোমার দেশ থেকে না হামলা করো, আমার এই সৌদি আরব থেকে বা আমাদের মধ্যপ্রাচ্য থেকে কোনো বিমান তোমাকে উড়াইতে দিব না। এটা একটা চাপে পড়ছে। দ্বিতীয় হচ্ছে, আপনি জানেন মধ্যপ্রাচ্যের সকল ইয়াগুলা 18টা ঘাঁটি অলরেডি ইরান ধ্বংস করে ফেলাইছে। তাহলে আমেরিকা যে আক্রমণ করবে ভাই, কোন জায়গা থেকে আক্রমণ করবে? ইসরায়েল থেকে। এখন সর্বশেষ আমেরিকা চাইছিল ইসরায়েল থেকে সরাসরি আক্রমণ করতে, কিন্তু ইসরায়েল থেকে যে বিমান উড়ায় আক্রমণ করবে, এখন আপনার মানে চীন এবং রাশিয়া এত অত্যাধুনিক রাডার সিস্টেমে আপনার ইরানকে সাহায্য করতেছে, যখনই ইসরায়েল থেকে বিমানটা উঠবে ওই বিমান আকাশই ধ্বংস করে ফেলবে ইরান। যার কারণে আমেরিকার কাছে আক্রমণের কোনো পথ নাই। আমেরিকা বুঝা ফেলাইছে আমি ফাটাবাসে চিপাই পড়ে গেছি। যার কারণে চুক্তি ছাড়া আমেরিকার কাছে কোনো বিকল্প নাই। এখন আমেরিকা একটা মান মর্যাদা বৃদ্ধি করার জন্য কী করছে জানেন? আজকের গত 2-1 দিনের ঘটনা জানেন? তারা আমেরিকার একটা গাড়ি কোম্পানি আছে BYD, এই গাড়ি কোম্পানির উপর তারা একটা নিষেধাজ্ঞা দিচ্ছে। এবং এই নিষেধাজ্ঞা দেওয়ার পর দেখেন একটা প্রক্সি এখন ফাইনাল চলতেছে। ইরান আবার কি করছে, গতকালকে জানাইছে তারা স্টারলিংক এটার উপর হামলা করবে। স্টারলিংক মধ্যপ্রাচ্যে যত আছে, ইরান অলরেডি স্টারলিংকে যে হামলা করবে তার একটা গ্রাউন্ড তারা দেখাই দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে রাষ্ট্রীয় টিভিতে দেখায়া। স্টারলিংক ইরানের যে যুদ্ধের আগে যে গণ অভ্যুত্থান চলতেছিল, সে গণ অভ্যুত্থানে স্টারলিংক কী করছে, তাদের এই টাওয়ারগুলো গোপনে গোপনে বিভিন্ন টাওয়ার মার্কিন অর্থনীতির মানে মার্কিনিরা সাহায্য করে, মার্কিন সরকার সাহায্য করে এই টাওয়ারগুলো তারা ইরানে ঢুকাইছিল, যাতে ইরানের ইন্টারনেট বন্ধ করে দিল, স্টারলিংকের মাধ্যমে পুরো গণজাগরণটা, গণবিপ্লবটা তৈরি করতে পারে। এই জন্য স্টারলিংক 700 থেকে 1700 প্রত্যেকটা জায়গায় জায়গায় টাওয়ার সাপ্লাই দিছে এবং নিজেরা নিজেরা টাওয়ার বসাই দিছে। এটা যখন রয়টার্স প্রকাশ করলো, ইরান বললো যে তোমার খবর আছে, আমার দেশ ধ্বংস করলে তুমি ফাইজদামি শুরু করছো, স্টারলিংক ধ্বংস করে ফেলবো, মানে যেটা ইলন মাস্কের। তখনই ইলন মাস্ক ঘাবড়ে গেল যে না না, আমি ব্যবসায়ী মানুষ, আমি তো সরাসরি ইরানের সাথে আমার কোনো সংঘাতে যাওয়া ঠিক হবে না। এখন যখন ইলন মাস্ক ঘাবড়ে গিয়ে ট্রাম্পের চাপ দিল যে তুমি তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করো, ফাইজদামি বাদ দাও, তখন কিন্তু ট্রাম্প চারদিকে চাপে পড়ে গেছে, নতুন নতুন চাপ তৈরি হচ্ছে ট্রাম্পের দিকে। সর্বশেষ আমেরিকা এই যে স্টারলিংকের উপর হামলার ভয় দেখা আমেরিকা ইয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, BYD এর উপরও। BYD কার আপনি দেখবেন বাংলাদেশে এখন অনেক জায়গায় BYD কারগুলো আসছে। এখন এই কারের উপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা বুঝাইতে চাচ্ছে যে তোমরা যদি স্টারলিংক নিয়ে বেশি করো, আমরা BYD কারের উপর আক্রমণ করব। এবং BYD কারের সম্বন্ধে আপনারা জানেন কি না, এই বছরই প্রথম, অর্থাৎ এই 15 থেকে 20 দিন আগে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হয়েছে ইলেকট্রনিক কার্সে টেসলা, যেটা পৃথিবীকে রাজত্ব করতে এতদিন, মানে ইলন মাস্কের টেসলা, সেই টেসলাকে বিট দিয়ে BYD এখন পৃথিবীর সেরা গাড়ি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এখন আপনি কল্পনা করেন, আমেরিকা চিন্তা করতো আমরা অস্ত্র বিক্রি, আমেরিকার অর্থনীতির বড় একটা অংশ ছিল অস্ত্র বিক্রি করা। এখন আমেরিকার অস্ত্রের বাজারে কিন্তু পৃথিবীতে আর ডিমান্ড নাই। সারা বিশ্ব দেখলো আমেরিকার অস্ত্র এত অত্যাধুনিক, বেল নাই, ইরানের কাছে গাড়ি মাইর খাচ্ছে। এখন মানুষ, আপনি জানেন পৃথিবীর অনেক দেশ ইরানের অস্ত্র কেনার জন্য পাগল হয়ে গেছে, অনেক দেশ প্রি অর্ডার দিয়ে ফেলছে, এই যেগুলো রয়টার্স সহ আন্তর্জাতিক মিডিয়াতে আসছে। তার মানে ইরানের অস্ত্র বাজার কিন্তু চাঙা, যে এত বড় বড় অস্ত্র নিয়ে আমেরিকা ইরানের লোকে পারে নাই। তার মানে অস্ত্রের বাজার শেষ, বিমানের বাজার শেষ ওদের। এখন গাড়ির যে বাজারটা আমেরিকার, এই টেসলা সহ অনেক বড় বড় গাড়ির বাজার, সেই বাজারের উপর এখন থাবা বসাইছে হচ্ছে আপনার BYD। যার কারণে আমেরিকা BYDর উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। এবং জানেন এর মধ্যে একটা জিনিস আপনাকে আমি বলি, BYD কারের এই যে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে
জানেন কেন? যে যুক্তরাজ্যের মতো দেশ, আমেরিকার সবচেয়ে ক্লোজ মিত্র, তাদের দেশে BYD কার 880% বেড়ে গেছে। একটা জিনিস বলি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমেরিকা যখন অস্ত্রের অত্যাধুনিক ডিজাইন নিয়ে ব্যস্ত, চীন তখন নীরবে নীরবে তার গাড়ি শিল্পকে কত দূর আগায় নিছে খেয়াল করেন। BYD গাড়িটা আপনি একটু আশ্চর্য হবেন যে পৃথিবীর যে $10,000 একটা গাড়ি, মানে 12 লাখ টাকার একটা গাড়ি, এই 12 লাখ টাকার গাড়িতে কী কী ফ্যাসিলিটি তারা যুক্ত করছে। সিগাল একটা মডেল যেটা সারা পৃথিবীকে আলোড়ন তৈরি করে ফেলাইছে। অর্থাৎ আপনার যেগুলো আগে আমেরিকার টেসলা যে সুবিধা, ধরেন একটা আমেরিকার টেসলা গাড়ি কিন্তু আমার 10 কোটি টাকা লাগে, এখন যদি ওই গাড়িটা আপনার 10 লাখ টাকায় পান, 10 কোটির ফ্যাসিলিটি, আপনি কোনটা নেবেন? অবশ্যই এটা নেবেন। এবং তাদের গাড়ির কী কী সুবিধা যুক্ত হয়েছে? প্রথম হচ্ছে এই গাড়ি বিপদে বললে পানিতে বাঁচতে পারবে। দ্বিতীয় হচ্ছে এই গাড়িগুলো 360 ডিগ্রিতে ঘুরাইতে পারবে, অর্থাৎ গাড়িটা আপনার এভাবে ঘুরায় ঘুরাইতে জায়গার মধ্যে এভাবে 360 ডিগ্রি ঘুরে, ধরেন আমরা এখানে দাঁড়ায় আছে, এমনি জায়গায় ঘুরে আবার সে আগের জায়গায় চলে যেতে পারবো। তৃতীয় বিষয় হচ্ছে গাড়িগুলো যদি কোথাও জ্যামে পড়ে, ওদের পিছনে ড্রোন আছে, এই ড্রোনটা উড়ে গিয়ে ওরা দেখাইবো যে সামনে কী কী কারণে জ্যাম হয়েছে, সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোনো গাড়ি কাইত হয়ে পড়ে গেছে, অথবা মানুষজন এখানে বৈশা মিছিল টিছিল করতেছে। তাহলে তুমি কি করবা? ওকে আবার পাখা উড়াই দিব, তুমি একটু জাম করে হেলিকপ্টার মতো উড়া এই জায়গাটুকু পার হয়ে আবার তুমি তোমার মতো চলে যাও। এবং একটা চাকা যদি খুলেও যায়, সে ব্যালেন্স করে দাঁড়ায় থাকবে। অর্থাৎ আপনি কল্পনা করেন BYD তার গাড়িতে কী কী সংযুক্ত করছে। আপনি জানেন BYD একটা ব্যাটারি কোম্পানি ছিল, তারা স্যামসাং এবং অ্যাপলের সারা বিশ্বের যত ব্যাটারি আছে তারা এগুলি সাপ্লাই দিত। এখনও যদি আপনার আমাদের 5 জনের কাছে যে স্মার্টফোন আছে, 5টা স্মার্টফোন বাইর করলে একটার মধ্যে BYD ব্যাটারি পাবেন। সে BYD একটা নতুন ব্যাটারি আবিষ্কার করছে, এটার নাম ব্লেড ব্যাটারি। এই ব্লেড ব্যাটারি মানে হচ্ছে এটা একটা ফ্লোনিং চার্জে দিলে 5 মিনিট চার্জ দিলে আপনার 70% চার্জ হয়ে যাবে এবং প্রায় 500 কিলোমিটার সে আবার রান করতে পারবো। এই কারণে টেসলার গাড়ির প্রতি মানুষের আকর্ষণ দিন দিন কমে যাচ্ছে। আমার যেটা ধারণা, BYD সারা বিশ্বের বা গাড়ি বাজার দখল করে ফেলবে, যার দরুন আমেরিকার এখন অর্থনীতির দিকে খেয়াল করে তার মাথা এলোমেলো হয়ে গেছে। এখন চুক্তির জন্য তারা সবাই একটা ফাইনাল স্টেজে চলে আসছে। আমি যেটা প্রথমে শুরু করছিলাম, যে আমার ধারণা ব্যবসায়িক অবস্থান বাঁচাইতে, অর্থনীতি বাঁচাইতে, রাজনীতি বাঁচাইতে, এবং আপনি জানেন যে আর মাত্র কয়েক মাস পর তাদের নির্বাচন এবং প্রতিদিন এখন বিশ্বকাপ চলতেছে, সব কিছুকে ব্যালেন্স করতে গেলে আমেরিকার কাছে চুক্তি ছাড়া বিকল্প কিছু নাই। আমি আশা করি আগামীকাল চুক্তিটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।